কিছু বিয়ারিশ ফ্লিপ স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস। এখানে বিয়ারিশ ফ্লিপ কাকে বলে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে না, এটা একটা বিস্তারিত বিষয়। আমি একটা এএফএল দিয়ে সব কয়টা গত বৃহস্পতিবার যেগুলো বিয়ারিশ ফ্লিপ ছিল সেগুলোকে আমি একত্রিত করেছি। আর বিয়ারিশ ফ্লিপটা সাধারণত একটা রিভার্সাল যখন হয় সেই সময় বিয়ারিশ ফ্লিপ হয়, তার বটম লাইন থেকে অথবা ওভারসোল্ড লাইন থেকে বিয়ারিশ ফ্লিপটা তৈরি হয়। এখন এখানে আমি যে কটা স্টক একত্রিত করছি তার মধ্যে ইন্ডিয়ান ব্যাংক, দুলামিয়া কটন, বিএসআরএম স্টিল, সিটি ব্যাংক, মেরিকো, আরামিট। আরামিটটা বিয়ারিশ ফ্লিপ বাই ডেফিনেশন, কিন্তু আমার কাছে খুব উইক মনে হচ্ছে। তো উইক হলেও উইকের মধ্যেই ফলো দিবে, সুতরাং আপনারা যেটাকে স্ট্রং মনে করবেন সেটা আপনারা দেখতে পারেন, আর যেটা উইক মনে করবেন সেটাও আপনারা আপনাদের বিবেচনার জন্য দেওয়া হলো। আমরা প্রথমে দেখি ইউনিয়ন ব্যাংক। আচ্ছা, ইউনিয়ন ব্যাংক একটা বিয়ারিশ ফ্লিপ অবশ্যই, এবং আমি এটাকে লং টার্ম অ্যানালাইসিস অনেকদিন থেকে কোনো শেয়ারেরই লং টার্ম অ্যানালাইসিস করতেছি না, কারণ এমন দেখেন এখানে যদি আগে অ্যানালাইসিস করতাম তাহলে এই শেয়ারটা এখানে যেয়ে আবার ফিরে আসতো, কিন্তু তার লং টার্মে সে কিন্তু এখানে। সুতরাং পাবলিক বা যারা ট্রেডার, যারা আমার ভিডিও দেখেন, তারা এই জিনিসটা বুঝে না যে একটা রেজিস্ট্যান্সের কাছে এসে সে কারেকশনে যেতে পারে। সুতরাং আমি এই জন্য ছোট ছোট অ্যানালাইসিস দিই, যাতে আমার অ্যানালাইসিস ছোট অ্যানালাইসিস সেই রেজিস্ট্যান্স পর্যন্ত অ্যানালাইসিস দিই। আজকে আগে এটা অ্যানালাইসিস ছিল এইটুকুই, আজকে এটা অ্যানালাইসিস দেব এইখান থেকে, অর্থাৎ এটা বুলিশ আর কি। এখন ব্যাস এইখানে আমি এই হলো ইউনিয়ন ব্যাংকের অ্যানালাইসিস। এটা একটা ক্র্যাপ প্যাটার্ন, এবং ক্র্যাপ প্যাটার্ন হিসাবে সে তার টার্গেট হওয়ার কথা হলো 161.8%। এর থেকে সামান্য কম বেশি হতে পারে, কারণ এখানে 633, 61 থেকে একটু বেশি আছে। সুতরাং এটা এর কাছাকাছি হয়তো বা 11 টাকা এরকম যেতে পারে, একটু সামান্য এটা কম বেশি হতে পারে, হয়তো 1 টাকা বা 50 পয়সা কম বেশি হতে পারে। এখন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে এটা যদিও বিয়ারিশ ফ্লিপ, এটা বুলিশ, এটাকে বলা হয় এক্সট্রিমলি বুলিশ। আচ্ছা, সেই হিসাবে এটা কিন্তু এত খাড়া সাধারণত ওঠে না। এখান থেকে উঠলে বুঝতে হবে সে এইভাবে উঠতেছে, কিন্তু এইভাবে উঠবে না। এখানে হয়তো সে কিছুটা কারেকশন হয়ে এইখানে সাইড ওয়েতে একটু এসে তারপরে উঠবে, কারণ এত খাড়া কখনো আপনি দেখবেন যে কোনো শেয়ারই এরকম খাড়া ওঠে না। আচ্ছা, আর এর রেজিস্ট্যান্সগুলো দিয়ে দেই যাতে আপনারা সুন্দরভাবে ট্রেড করতে পারেন। এই একটা রেজিস্ট্যান্স, এইখানে রেজিস্ট্যান্সটা লাল দাগ দিয়ে দিলাম। ওকে, আর একটা রেজিস্ট্যান্স হবে তার 61.8%, অর্থাৎ কিনা এইখান থেকে এই হলো 780, ওই একই জায়গায় 61.8%, মানে একই জায়গাতে রেজিস্ট্যান্স। সুতরাং এটা দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই। আর একটা জায়গাতে রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা আছে, তো তার আগে এক্স যে সুইং হাইটা, এই আর একটা রেজিস্ট্যান্স। ওকে, তো এই হলো আজকের ইউনিয়ন ব্যাংকের অ্যানালাইসিস। আমি নেক্সট ভিন্ন একটা অ্যানালাইসিসে যাওয়ার আগে একবার ফান্ডামেন্টালটা দেখা দিই। ফান্ডামেন্টালটা মোটামুটি ভালো, ইয়ারলি 16 টাকা 46 পয়সা ইপিএস আসছে, ইপিআরসি পি খুব কম, 3 টাকা 80 পয়সা। আর ডাইরেক্টরের হাতে বেশিরভাগ শেয়ার, পেইড আপ ক্যাপিটাল 1036 কোটি টাকা। ওকে, এই হলো তার ফান্ডামেন্টাল। ওকে, এখন আমি নেক্সট স্টক দুলামিয়া কটন। এখানে বিয়ারিশ ফ্লিপ ছিল, আমি এটাকে উইকলি চার্টে নিয়ে আসছি। এখন এর ফান্ডামেন্টালটা দেখি। এটা জেড ক্যাটাগরির একটা -176 পি রেশোর একটা স্টক, কিন্তু সে এবার কয়েক কোয়ার্টারই ভালো করছে এবং অ্যানুয়ালিও তার মোটামুটি ভালো। ন্যাপ পর্যন্ত তার মাইনাস, আবার এখানে শেয়ার সংখ্যা 75। এটা জেড ক্যাটাগরি।
আচ্ছা, এই শেয়ারটা তবুও যেহেতু প্যাটার্ন তৈরি করছে, সুতরাং প্যাটার্ন যেখানে আছে সেখানে তার চলার সামর্থ্য আছে। আগে এটার একটা অ্যানালাইসিস করা ছিল, সেই অ্যানালাইসিস মানে ছোট অ্যানালাইসিস এইখান থেকে তার টার্গেট ছিল এইখানে। আর একটু বড় অ্যানালাইসিসের ক্ষেত্রে মানে লং টার্ম অ্যানালাইসিসের ক্ষেত্রে তার টার্গেট হবে বি পয়েন্ট ইজ ইকুয়াল টু 657। এটা 61 এর কাছাকাছি এবং 71 থেকে অনেক নিচে। সুতরাং আমরা এটাকে ক্র্যাপ প্যাটার্ন হিসেবে ধরতে পারি। আমরা নেক্সট এই ছোট সুইংটা এখন আর হিসাব করবো না, আমরা লং টার্মে এটা এই বড় সুইংটাই হিসাব করবো। সেই হিসাবে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আমাকে ধরেই নিতে হবে, কারণ এই জায়গাটায় একটা প্যাটার্ন, আগের একটা প্যাটার্নের উচ্চতা আছে, আর একটা প্যাটার্ন হলো, আর একটা জায়গা হলো তার এইখানে হলো তার একটা রেজিস্ট্যান্স, এবং আরও একটা রেজিস্ট্যান্স তার। আমি রেজিস্ট্যান্সগুলো আগেই দিয়ে দিলাম, পরে হয়তো মনে থাকবে না। সুতরাং এখন এর টার্গেটের দিক দিয়ে আমি যদি হিসাব করি তাহলে এইখানে সে বলবো যে তার টার্গেট অনুযায়ী সে কন্টিনিউ করতেছে, তার প্যাটার্ন অনুযায়ী তার টার্গেট যেখানে যাওয়ার কথা সেটা কন্টিনিউ করতেছে। হ্যাঁ, তার টার্গেটটা 161.8% বা এখানে 149.90 হওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ প্যাটার্নটা কমপ্লিট হয় এই 161.8, অর্থাৎ 150.20 গেলে প্যাটার্নটা কমপ্লিট হয়। এবং তার নিচে আমাদের রেজিস্ট্যান্সগুলো খেয়াল রাখতে হবে, কারণ এই যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটা আসলে ও কাউন্ট করছে হলো এই জায়গাটাকে কাউন্ট করছে রেজিস্ট্যান্স হিসেবে, অর্থাৎ যেখানে থেকে এই যে উইক বের হয়েছে সেই উইকের নিচের থেকে সে রেজিস্ট্যান্স কাউন্ট করছে। যাই হোক, আমরা এইখানেই রেজিস্ট্যান্সটা ধরে নিই, এবং রেজিস্ট্যান্সটা পার হলে তারপরে একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স এবং থার্ড রেজিস্ট্যান্স হলে প্যাটার্নটা কমপ্লিট হয়। ওকে, এই গেল দুলামিয়া কটনের অ্যানালাইসিস। এখন আমরা আবার বিএসআরএম স্টিল, আমি এটার আগে বেয়ারিশ ফ্লিপটা আগে দেখাই। এই হলো বেয়ারিশ ফ্লিপ, আমরা এখন এটার অ্যানালাইসিস করতে পারি। বেয়ারিশ ফ্লিপ হিসাবে এর আগে যেটা গেছে সে এই প্যাটার্নটা যেটা ছিল এই প্যাটার্নের অনুযায়ী সে তার টার্গেটে গেছে। এখন হলো দ্বিতীয়বারের জন্য সে লং টার্ম প্যাটার্নের একটা টার্গেট সে নির্ধারণ করে নিয়েছে এবং ওই অনুযায়ী সে যাবে। এখন বিএসআরএম স্টিলকে আমি উইকলি চার্টে দেখি। উইকলি চার্টে দেখার একটা উদ্দেশ্য হলো এখন এখানে আমরা প্যাটার্নে হিসাব করব নাকি প্যাটার্ন, সেটাও প্যাটার্ন এই এই রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাকে হিসাব করবো। এখানে রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাকে হিসাব করাটা বেশ সুন্দর হয়। বিএসআরএম স্টিলের তার রিট্রেসমেন্ট হয়েছে 61.8%। 61.8% হলে তার পুল ব্যাক হবে 161.8% এই পর্যন্ত। এখন তার ভিতরে রেজিস্ট্যান্সগুলো আগে ফ্লোর প্রাইস, এইখানে একটা এই রেজিস্ট্যান্সটা সে ভাঙতে পারে নাই আগেও, এবার ভাঙতে পারবে হয়তো সম্ভবত। আর একটা রেজিস্ট্যান্স তার আগের হাই, এবং এইসব রেজিস্ট্যান্স পার হওয়ার পরে সে 161.8%-এ তার যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এদিকে তার ফান্ডামেন্টালগুলা বেশ সুন্দর, এখানে 25 আর এখানে ন্যাব অপেক্ষা প্রাইস অনেক কম, আর সিকিউরিটিস এর পরিমাণ 37 crore, বেশিরভাগই ডাইরেক্টরের হাতে। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস এই, এখন এটা এখানে ওকে। তারপরে নেক্সট স্টকে আসে সিটি ব্যাংকের, এইটা হলো বেয়ারিশ ফ্লিপ। আমরা এখানে খুব সহজভাবে একটা অ্যানালাইসিস করতে পারি, যদিও এখানে আগে একটা অ্যানালাইসিস করা আছে। আমি বড় অ্যানালাইসিসটার মধ্যে আপাতত যাচ্ছি না, যেখানে একটা অ্যানালাইসিস আমার করা আছে, সুতরাং অযথা না দিলে হয়তো আপনাদের সবার জন্য ভালো হতো অ্যানালাইসিসটা, তা বরং বেটার আমি এইখান থেকে দেখি যেটা কোন পর্যন্ত গেছে। এটা হলো প্রায়
61.8%, এটা প্রায় 61.8%, আমি 61.8% ধরলাম। টার্গেটের ক্ষেত্রে হয়তো একটু এদিক ওদিক হবে। এই হলো 61.8%, আপনারা দেখতে পাচ্ছেন। সো একটু নিচে আছে যদিও 61.8%-এর, আর এইখানে ধরলে ঠিকই হতো। তো যাই হোক, আমি এখানে ধরলাম। এখন এর টার্গেট রিট্রেসমেন্ট এর এগেনস্টে পুল ব্যাকটা এইখানে 161.8%, দ্যাট ইজ এখানে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত। আর এর মধ্যে যে রেজিস্ট্যান্স থাকতে পারে সেটা হলো এইখানে আগের হাই 26.70-তে একটা রেজিস্ট্যান্স, আর একটা রেজিস্ট্যান্স হলো 29.20 সিটি ব্যাংকের। আচ্ছা, সিটি ব্যাংকে একটু উইকলি চার্টে দেখি আমার এখানে কি একটা অ্যানালাইসিস করা আছে, একটু খেয়াল করি। এটা এখানেও হয় না। মান্থলি চার্টে কি বলে? মান্থলি চার্টে মান্থলি চার্টে এটার, আচ্ছা আমরা আপাতত মান্থলি চার্টের হিসাবটা নাই করি, কারণ মান্থলি চার্টে যাইতে অনেক সময়, বরং এটা এই রেজিস্ট্যান্স পার হলে আমি আবার এটা অ্যানালাইসিস দিব। ওকে, তাই এই গেল হলো সিটি ব্যাংকের অ্যানালাইসিস। আমরা এখন নেক্সট স্টকে আসি। ম্যারিগো এইখানে বেয়ারিশ ফ্লিপ। তার অর্থ, একটা অর্থ হলো যে বেয়ারিশ ফ্লিপ তখনই হয় যখন এটা তার সাপোর্ট লেভেল থেকে উঠে, অর্থাৎ রিভার্স করে। তো এখানে তার কারেকশন শেষ, সুতরাং সে রিভার্স করছে। এখন আমরা দেখি তার টার্গেট অথবা তার উপরে কত দূর যেতে পারি। আমি খুব ছোটোখাটো একটা অ্যানালাইসিস করি, আমি লং টার্ম অ্যানালাইসিস পরে যাব। একটা জিনিস হলো কি, যে বুলকোভস্কি বলেন যে তোমরা রাউন্ডিং বটম ট্রেড করো যদি তুমি তোমাদের ইকুইটিকে ডবল করতে চাও, তোমাদের ইকুইটি। এটা বুলকোভস্কির কথা, আমার কথা না। তবে আমি যতগুলি রাউন্ডিং বটম দেখছি তার সবই ডবল হয়। তো এটার অলরেডি অনেকটা জায়গা পার হয়ে গেছে। এখন তার সামনে, মানে এই প্যাটার্নে তার সামনে অল্প কিছু জায়গা আছে। তো এই প্যাটার্নটার অনুযায়ী আমরা শুধু একটা 510 ইন জেনারেল যে কোনো শেয়ার বুলিশ অবস্থায় তার 127.2% যেই থাকে। তা সেই হিসাবে এইটার বর্তমান টার্গেট হলো, আর এটা হলো ডেইলি চার্টে। এখন আমরা এটা যদি এর মান্থলি চার্ট হিসাব করি বা অনেক দূরের চার্ট হিসাব করি, তাহলে দেখা যাক দেখি সে কি হয়। মান্থলি চার্টে, আচ্ছা ডেইলি চার্টে আমরা কোথায় দেখলাম? এখানে হলো 2844, এখন হচ্ছে 2492। হ্যাঁ, নেক্সটে আমরা উইকলি চার্টে একটু দেখি। উইকলি চার্টে এই সমস্ত জিনিসগুলো একটু ডিলিট করে ফেলি। মান্থলি চার্টে আমার একটা অ্যানালাইসিস করা আছে, সেই অ্যানালাইসিস অনুযায়ী সে 61.8% একবার নামছে। নামার পরে এটা হলো রিট্রেসমেন্ট, এবং রিট্রেসমেন্টের এগেনস্টে 161.8% সে গেল। আচ্ছা, এখন আমি বলবো না যে এটাই তার লাস্ট, কারণ আমি ম্যাকডিতে দেখা যাচ্ছে, ম্যাকডিতে একটু উপরে নিয়ে দেখাই। ম্যাকডিতে দেখা যাচ্ছে যে সে এইখানে মান্থলি চার্টে জিরো লাইন, হিস্টোগ্রাম জিরো লাইনের উপর থেকে সে উপরে উঠতেছে। সুতরাং এটার হইতে পারে যে সে 5 এক্সটেনশন লেভেল 261.8% বা তার উপরে যাইতে পারে। এটা লং টার্ম বুলিশ, এবং এই বুলিশ স্টকগুলো ট্রেড করার পদ্ধতি হলো বাই অন এভরি ডিপস। যখনই কারেকশন হবে তখন তার বটম লেভেল এসে বাই দিতে হবে, আবার যখন উপরে যাবে তখন সেল। এটাও সেইভাবে উপরে উঠতেছে, এখানে নিচে নামলো, এখানে বাই। আবার সে তার টার্গেট 161.8% এখানে পর্যন্ত গেল, আবার এখান থেকে সেল দিলেন, এখান থেকে আবার এখানে এসে বাই। এখন তার হিসাবটা আমি করব রিট্রেসমেন্ট এন্ড পুল ব্যাক, কারণ এগুলা
এই শেয়ারগুলো রিট্রেসমেন্ট এবং পুল ব্যাকটাকে ফলো করে, যেগুলো লং টার্ম বুলিশ। তার লং টার্ম বুলিশের রিট্রেসমেন্ট পুল ব্যাকের আমার এখন উইকলি চার্টে না, যে আমি 3 উইক চার্টে আসি, দেখি 3 উইক চার্টে আসলাম। এখন কোথার থেকে এই রিট্রেসমেন্ট আর পুল ব্যাক করতে হিসাব করবো? তাহলে আমরা এইখান থেকে হিসাব করি। এইখান থেকে হিসাব করলে দেখা যাচ্ছে যে সে প্রায় 61.8%। এই হলো 61.8%, আর এইখানে হলো সরি এইখানে, আচ্ছা নিচে 172 কেন? ওকে, রাইট। সো এখন অর্থাৎ এখানে 61.8% তার রিট্রেসমেন্ট হয়েছে, এখন উপরে উঠতেছে। তার রেজিস্ট্যান্স অলরেডি সে পার হয়ে গেছে। এটা হলো রেজিস্ট্যান্সটা হলো এই 2409 এখানে ছিল ফ্লোর প্রাইস, এটা পার হয়ে গেছে। সুতরাং নেক্সট টার্গেট হবে 161.8%। এইখানে আমি 161.8%টা দিয়ে রাখি, 161.8%। ওকে, তো নেক্সট টার্গেট হলো 161, প্রায় এটার কাছাকাছি। অর্থাৎ কিনা এক্সটেনশনের 5 এক্সটেনশনের এক একটা লেভেল ভেঙে আরেকটা লেভেলে যাচ্ছে। আচ্ছা, দেখা যাক এটা 3073-তে সে টার্গেটটা পুরা করে কিনা। 161.8%, যে এখানে আমার ম্যারিকিউর অ্যানালাইসিসটা কমপ্লিট। আমি এখন নেক্সট আর একটা অ্যানালাইসিসে যাই। এখন নেক্সট কোনটা আসতেছে? এখন আরামিড, এটা একটু ডেলি চার্টে এর বেয়ারিশ ফ্লিপটা দেখি। বেয়ারিশ ফ্লিপটা এখানে খুবই উইক ক্যান্ডেল হইলেও সে আসলে এটা বেয়ারিশ ফ্লিপ, কারণ 4টা ক্যান্ডেল ক্লোজের থেকে উপরে এবং তারপরে আগের ক্যান্ডেলটা 4টা ক্যান্ডেল ক্লোজ থেকে নিচে। এটা বাই ডেফিনিশন সে একটা বুলিশ ক্যান্ডেল। সুতরাং এ কিছুটা হলেও উপরে যাবে। 9টা ক্যান্ডেল হয়তো এরকম, 9টা ক্যান্ডেল হলেও তো এতটুকু যায়। যাই হোক, এখন এটার আমি এটা অ্যানালাইসিস সম্ভবত করা আছে। উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে তার উইকলি চার্টে না, 1 মান্থ চার্ট দেখি। 1 মান্থের চার্ট, কিন্তু 1 মান্থ চার্ট এটা যে অবস্থা, তাদের 1 মান্থ চার্টে এটা ট্রেড করাটা ঠিক হবে না। বরং এর রেজিস্ট্যান্সটা আমি দেখতে পাচ্ছি হলো ঠিক এইখানে। এই রেজিস্ট্যান্স পার হলে পরে, তাহলে পরে আমরা তাকে বলবো এই যে রেজিস্ট্যান্সটা হলো কত টাকা, হয়তো এখান থেকে যদি ওঠে 277 টাকা, তো 277 টাকা পার হলে পরে সে হয়তো এই প্যাটার্ন অনুযায়ী চলবে। তারপরে আবার আর একটা প্যাটার্ন আসবে, এক্স এ বি সি আর এলো ডি। সেটা যাক, এখন এই প্যাটার্নটা এখানে করা আছে মান্থলি চার্টে আরামিটের, কিন্তু ডেলি চার্টে এখনো আমার মনে হয় যে এটা পার হইতে অনেক সময় লাগবে ডেলি চার্টে। কারণ এখানে আর একবার দেখেন, আরেকবার দেখা যাচ্ছে 1 ডে। আচ্ছা, ডেলি চার্টে সে এখনো তার রেজিস্ট্যান্স, এই হলো তার রেজিস্ট্যান্স লেভেল। আর এইখানে যদি আমরা ধরি, এখান থেকে যদি একটা প্যাটার্ন ধরি, তাহলে এর 127% মেবি এই পর্যন্ত হবে। আর এটা যদি এখনো নামবে কিনা জানি না, যদি এটা বেয়ারিশ ফ্লিপ হিসেবে আমি দেখছি, বাই ডেফিনিশন বেয়ারিশ ফ্লিপ তো, কিন্তু এর মোমেন্টাম ইত্যাদি যা কিছু আছে এগুলো সবই উইক। সুতরাং এটা যদি আজকে উঠে তো উঠলো, না উঠলে এই পর্যন্তই। ওকে, তার আমি শেয়ারটা সম্পর্কে খুব ভালো কিছু বলতে পারতেছি না। সো আজকে এই পর্যন্ত। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।